প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা যে অর্থনীতির ক্লাস শুরু করেছি, আগের দিনে আমরা তৃতীয় চ্যাপ্টারে স্থিতিস্থাপকতা পড়াচ্ছিলাম। সেখানে স্থিতিস্থাপকতার প্রকারভেদ পর্যন্ত হয়েছে। প্রকারভেদ বলতে তিন রকমের প্রকারভেদ আমরা আলোচনা করেছি: চাহিদার দামগত স্থিতিস্থাপকতা, চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা এবং পারস্পরিক স্থিতিস্থাপকতা। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো স্থিতিস্থাপকতার পরিমাপ পদ্ধতি। কি করে আমরা স্থিতিস্থাপকতা পরিমাপ করব? দেখো, স্থিতিস্থাপকতা মানে পরিমাপ মানে কোনো একটা রেখাতে, কোনো একটা বিন্দুতে আমরা কি করে স্থিতিস্থাপকতা পরিমাপ করব সেটা আগে আলোচনা করব। পরে স্থিতিস্থাপকতা কোনো একটা রেখার এক বিন্দু থেকে আরেক বিন্দু পর্যন্ত খানিকটা চাপ নিয়ে সেই চাপগত স্থিতিস্থাপকতা পরিমাপ পদ্ধতিও আলোচনা করব। বেশ, তাহলে আমরা যদি ধরে নিই যে চাহিদা রেখাটা এইরকম, তাহলে এর কোনো একটা বিন্দুতে স্থিতিস্থাপকতার পরিমাপ কি করে করব? মনে করো এটা D1 চাহিদা রেখা, তার একটা বিন্দুতে স্থিতিস্থাপকতা আমরা নিলাম A। তাহলে ইলাস্টিসিটি অ্যাট পয়েন্ট A ইজ ইকুয়াল টু, এটা প্রমাণ করা যায় যে লোয়ার পোরশন ডিভাইডেড বাই আপার পোরশন। মানে কোনো একটা সরল রৈখিক চাহিদা রেখার যে কোনো বিন্দুতে স্থিতিস্থাপকতা সেটা লোয়ার পোরশন বাই আপার পোরশন। তার মানে ইলাস্টিসিটি অ্যাট পয়েন্ট A ইজ ইকুয়াল টু লোয়ার পোরশন কি A বাই D1, আপার পোরশন A বাই D। ঠিক আছে? এখানে আরেকটা জিনিস তোমাদের জেনে নিতে হবে যে দেখো, এই বিন্দুটা আমি নিয়েছি D1 চাহিদা রেখার মিডল পয়েন্টের নিচে নিয়েছি। যে মিডল পয়েন্ট যদি এইটা মনে করো K হয়, তার নিচে আছে এই বিন্দুটা। তাহলে AD খুব স্বাভাবিকভাবেই AD1 সেটা AD এর চাইতে ছোট। তাহলে স্থিতিস্থাপকতার পরিমাপটা হচ্ছে <1। ঠিক আছে? এরপরে আমরা মিডল পয়েন্ট নিলাম, মধ্যবিন্দু, ইলাস্টিসিটি অ্যাট পয়েন্ট K। এটাও দেখো লোয়ার পোরশন হচ্ছে KD1, আপার পোরশন KD। তাহলে যেহেতু আমি বলেছি এটা মধ্যবিন্দু নিয়েছি আমরা, তাহলে লোয়ার পোরশন যা হবে আপার পোরশনও তাই হবে। তাই কোনো একটা সরল রৈখিক চাহিদা রেখার মধ্যবিন্দুতে স্থিতিস্থাপকতা যেহেতু দুটো সমান ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে? এবার দেখো, আমরা যদি আরেকটা বিন্দু নেই মধ্যবিন্দুর উপরে, এটা মনে করো T বিন্দু নিলাম, তাহলে ইলাস্টিসিটি অ্যাট পয়েন্ট T ইজ ইকুয়াল টু কি লোয়ার পোরশন, দ্যাট ইজ TD1 বাই আপার পোরশন TD, আপার পোরশন TD। তোমরা এখানে নিশ্চয়ই বুঝতে পারছো যে TD1 গ্রেটার দেন TD। তার মানে উপরের অংশটা বড়, নিচের অংশটা ছোট। তাহলে কোনো ভগ্নাংশের উপরটা বড়, নিচেরটা ছোট হলে ভগ্নাংশ একের চাইতে বেশি হয়। তাহলে এই T বিন্দুতে স্থিতিস্থাপকতার মান হবে গ্রেটার দেন 1। ঠিক আছে? এখান থেকে আর দুটো স্পেশাল কেস আমি বলবো। দেখো তোমরা, যে আমি যদি একদম শেষের বিন্দুটা নিই, তার মানে D1, তাহলে ইলাস্টিসিটি অ্যাট পয়েন্ট D1 ইজ ইকুয়াল টু লোয়ার পোরশন। এখানে D1 এর পর আর লোয়ার পোরশন নেই, তাহলে লোয়ার পোরশন ইজ ইকুয়াল টু 0 বাই আপার পোরশন টোটালটাই মানে DD1। তাহলে তোমরা জানো 0 বাই সামথিং ইজ ইকুয়াল টু 0। তাহলে স্থিতিস্থাপকতার মান হবে 0। আর রয়েছে এখানে D বিন্দু, একদম উপরের বিন্দু যদি আমি D বিন্দু নিই, তাহলে ইলাস্টিসিটি অ্যাট পয়েন্ট D ইজ ইকুয়াল টু, দেখো লোয়ার পোরশন টোটালটাই মানে DD1 বাই আপার পোরশন কত? আপার পোরশন কিছু নেই, তার মানে আপার পোরশন 0। তাহলে তোমরা জানো যে কোনো ভগ্নাংশের সামথিং বাই 0 ইজ ইকুয়াল টু
ইনফিনিটি, অসংজ্ঞাত। ঠিক আছে, এই কেস দুটো স্পেশাল কেস কেন? কারণ দেখো এটা আমরা ছবির সাহায্যে আমরা এখানে আরেকভাবে বোঝাতে পারি যে এই যে এই বিন্দুতে মানে এই সরলরেখাটা যদি উলম্ব অক্ষের প্যারালাল যদি কোনো সরলরেখা থাকে এই, তাহলে এখানে বলছি স্থিতিস্থাপকতার মান কত? 0। তার মানে উলম্ব অক্ষের প্যারালাল কোনো সরলরেখার যে কোনো বিন্দুতে স্থিতিস্থাপকতার মান হবে 0। ঠিক আছে, আর এখানে বলছি ডি বিন্দু, তাহলে যদি ভূমি অক্ষের প্যারালাল কোনো সরলরেখা হয় তাহলে এর যে কোনো বিন্দুতে স্থিতিস্থাপকতার মান হবে ইনফিনিটি। ঠিক আছে, তাহলে এটা তোমরা ভালো করে মনে রাখবে যে যদি কোনো সরলরেখা সেটা উলম্ব অক্ষের প্যারালাল হয় তার যে কোনো বিন্দুতে স্থিতিস্থাপকতার মান হবে 0, আর যদি ভূমি অক্ষের প্যারালাল হয়, এই যে ভূমি অক্ষ তার প্যারালাল হয়, স্থিতিস্থাপকতার মান হবে ইনফিনিটি। আচ্ছা, এখানে একটা জিনিস উল্লেখ করা হয় না, আমরা সাধারণত এখানে দাম মাপি, এদিকে চাহিদা মাপি, সেটা আগে উল্লেখ করেছি বলে এখানে হয়নি, উল্লেখ করা হয়নি। এ প্রসঙ্গে বলি, আমাদের 11 স্থিতিস্থাপকতা ছিল, আমরা কিন্তু এটা ডিটেলসে আলোচনা করেছি, তাহলে আজকে সেটা আলোচনা করে দেওয়া হলো। ঠিক আছে, এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হলো, দেখো আমরা এখানে বললাম যে যদি রেখাটা সরলরেখা হয়, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে রেখা যদি বক্ররেখা হয় তাহলে তার স্থিতিস্থাপকতা কি করে পরিমাপ করব? দেখো, রেখা যদি বক্ররেখা হয়, সাপোজ মনে করো রেখাটা এইরকম, তাহলে তার যে কোনো বিন্দুতে স্থিতিস্থাপকতা পরিমাপ করতে গেলে আমরা সেই বিন্দুতে স্পর্শক টানব, এই যে স্পর্শক। তাহলে এই বিন্দু, এই বক্ররেখার এই বিন্দুতে স্থিতিস্থাপকতা যা হবে, এই রেখার এই বিন্দুতে স্থিতিস্থাপকতা তাই। ঠিক আছে, আরো যদি এরকম যে বিন্দুতে আমরা বক্ররেখার যে বিন্দুতে স্থিতিস্থাপকতা পরিমাপ করতে চাইছি সেই বিন্দুতে আমরা স্পর্শক টানবো, সেই স্পর্শক টানলে সরলরেখা চলে আসবে, তখন সরলরেখার হিসাব অনুযায়ী আমরা তার স্থিতিস্থাপকতা পরিমাপ করব। ঠিক আছে, তাহলে এটা আশা করা যাচ্ছে যে কোনো একটা সরলরেখার যে কোনো বিন্দুতে কি করে আমরা স্থিতিস্থাপকতা পরিমাপ করব। ঠিক আছে, বেশ, তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে মধ্যবিন্দুতে 1, মধ্যবিন্দুর নিচে হলে <1, মধ্যবিন্দুর উপরে হলে <1। তার মানে এটাই যদি আমরা এখানে লিখি, এটা = 1, এটা <1 স্থিতিস্থাপকতা, এটা <1। ঠিক আছে, বেশ, এরপরে আমরা যাব চাপগত স্থিতিস্থাপকতা। একটু আগে আমরা বললাম যে যদি স্থিতিস্থাপকতা আমরা এটা বিন্দু স্থিতিস্থাপকতা পরিমাপ করেছি, এবার আমরা চাপগত মানে দেখো ব্যাপারটাকে এইভাবে আলোচনা করা যেতে পারে। আমরা বলেছি উলম্ব অক্ষে আমরা কি পরিমাপ করেছি? দাম। আর অনুভূমিক অক্ষে চাহিদা। দেখো, কোন দ্রব্যের দাম মনে করো ছিল এটা ওপি, এখন তখন চাহিদা ছিল ও, যদি P1 বলি তাহলে Q1, এবার দাম কমে হয়েছে OP2, তখন চাহিদা বেড়ে গেল, আমরা জানি দাম কমলে চাহিদা বেড়ে যায় Q2। ঠিক আছে, তাইলে এই পরিমাণে দাম কমাতে আমার চাহিদার পরিমাণ বাড়লো, তাইলে এখানে আমরা কি করে চাপগত স্থিতিস্থাপকতা, মানে এটাকে যদি আমরা নাম দিই, মনে করো এটা A বিন্দু, এটাকে B বিন্দু, তাহলে A বিন্দু থেকে B বিন্দু এই অংশের আমরা স্থিতিস্থাপকতা পরিমাপ করতে চাইছি। কি করে পরিমাপ করব স্থিতিস্থাপকতা? আমরা যেটা পরিমাপ করেছি কি, যে দামের শতকরা পরিবর্তনের জন্য চাহিদা শতকরা পরিবর্তন। তাহলে এর স্থিতিস্থাপকতা পরিমাপ করতে গেলে আমরা এটাকে এইভাবে নেব, দেখো যে AB এর এই চাপগত স্থিতিস্থাপকতা
ইজ ইকুয়াল টু চাহিদার পরিবর্তন, তার মানে নতুন চাহিদা মাইনাস পুরাতন চাহিদা, এটা অনেকটা নতুন চাহিদা মাইনাস পুরাতন চাহিদা বাই পুরাতন চাহিদা প্লাস নতুন চাহিদা। এটা মূলত এই যে দেখো দামের পরিবর্তন আর এই চাহিদার পরিবর্তন যেটা হচ্ছে তার একটা গড় নিতে হবে আমাদের, ঠিক আছে? গড় নিয়ে তার পরিমাপ করতে হবে, ভাজিত নতুন দাম মাইনাস পুরাতন দাম, নতুন দাম মাইনাস পুরাতন দাম বাই পুরাতন দাম প্লাস নতুন দাম, পুরাতন দাম প্লাস নতুন দাম। ঠিক আছে, এটাকে দেখো এই যে নতুন চাহিদা মাইনাস পুরাতন চাহিদা মানে চাহিদার পরিবর্তন, তাহলে চাহিদার পরিবর্তন আমরা এই যে Q2 মাইনাস Q1 তার মানে ডেল কিউ, আমরা পুরোপুরি ডেল কিউ লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আর পুরাতন চাহিদা প্লাস নতুন চাহিদা, তাহলে পুরাতন চাহিদা প্লাস নতুন চাহিদাটা কি হবে? পুরাতন চাহিদা কতটা? পুরাতন চাহিদা ছিল OQ1 মানে আমি এটা OQ1 থেকে শুধু Q1 দিয়ে বলছি। হ্যাঁ, তাহলে পুরাতন চাহিদা ছিল আমার OQ1, নতুন চাহিদা হচ্ছে OQ2, তার মানে আমি Q2 বলছি। ঠিক আছে, আর এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিয়ে আমি উল্টে দিচ্ছি, দেখো। তাহলে পুরাতন দাম প্লাস নতুন দাম, তার মানে এটা উপরে উঠে গেল, তার মানে এটাও Q1 প্লাস Q2, আর নতুন দাম মাইনাস পুরাতন দাম মানে দামের পরিবর্তন, তার মানে ডেল্টা পি। ঠিক আছে, এইটা মূলত কিন্তু একটা গড়, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ডেল কিউ বাই ডেল পি ইন্টু কি দাঁড়াচ্ছে P1 প্লাস P2 বাই Q1 প্লাস Q2। ঠিক আছে, তাহলে এটা বলতে হবে যে নতুন দাম প্লাস পুরাতন দাম বাই পুরাতন চাহিদা প্লাস নতুন চাহিদা, এটাকে হচ্ছে বলা হয় চাপগত স্থিতিস্থাপকতা। ঠিক আছে, বেশ। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হলো চাহিদার স্থিতিস্থাপকতা নির্ধারণকারী বিষয়গুলো। একটু ভালো করে খেয়াল করবে, চাহিদার স্থিতিস্থাপকতা এর আগে কিন্তু আমরা চাহিদা নির্ধারণকারী বিষয়গুলো আলোচনা করেছি। আজকে কিন্তু আলোচনা করছি চাহিদা স্থিতিস্থাপকতা কি কি বিষয়ের উপরে ডিপেন্ড করে। এই দুটোর মধ্যে কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না যে স্থিতিস্থাপকতা নির্ধারণকারী বিষয় আর চাহিদার নির্ধারণকারী বিষয়। তাহলে স্থিতিস্থাপকতায় নির্ধারণকারী বিষয়গুলোর প্রথম এবং প্রধান হচ্ছে যে দ্রব্যের প্রকৃতি। দ্রব্যের প্রকৃতি মানে দ্রব্যটা কি ধরনের দ্রব্য। আমরা দ্রব্যের প্রকৃতি এর আগে শিখেছি সাধারণ দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য। এছাড়া আমরা লাক্সারি গুডস মানে বিলাস দ্রব্য, পচনশীল দ্রব্য, এরকম নানান ধরনের দ্রব্যের ক্লাসিফিকেশন আমরা শিখেছি। তাহলে সেগুলোর সঙ্গে স্থিতিস্থাপকতা কি করে রিলেটেড বা সম্পর্কযুক্ত সেটা একটু খেয়াল করো। দেখো, দ্রব্যটা যদি বিলাস দ্রব্য হয় তাহলে কি হবে না, দাম একটু কমা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু চাহিদা খুব বেশি কমা বাড়া করতে পারে। দেখবে তোমরা যে বিশ্বকাপ খেলা হচ্ছে তখন টিভির বিভিন্ন রকমের
কি বলে অফার দিচ্ছে, দাম কমা বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা প্রচুর পরিমাণে কিন্তু কমা বাড়া করছে। তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে না দামের পরিবর্তনে চাহিদার পরিবর্তন হচ্ছে, তার মানে স্থিতিস্থাপক। বিলাসবহুল ইত্যাদি দ্রব্যের ক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপকতা। কিন্তু যদি আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কথা বলি, চাল ডাল তেল নুন ওষুধপত্র ইত্যাদি, সে সমস্ত দ্রব্যের ক্ষেত্রে কিন্তু দাম পরিবর্তন হলেও চাহিদায় খুব বেশি পরিবর্তন হতে হয় না। কারণ মনে করো ওষুধের দাম বাড়লো, কিন্তু ওষুধ তো না খেয়ে থাকা যাবে না, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে সেই সমস্ত দ্রব্যগুলো কিন্তু অস্থিতিস্থাপক হয়, ঠিক আছে? বেশ, এরপর হচ্ছে বিকল্প দ্রব্যের। তাহলে আমরা যদি আলোচনা করি, 1 নম্বর কি দেখলাম, দ্রব্যের প্রকৃতি। 2 বিকল্প দ্রব্য মানে অল্টারনেটিভ গুডস। কোন একটা দ্রব্যের যত অল্টারনেটিভ গুডস থাকবে, তার মানে মনে করো কোন একটা দ্রব্যের দাম বাড়লো, তাহলে আমি সেটা না কিনে অন্য দ্রব্যে চলে গেলাম, তাহলে তার চাহিদা কমে গেল। তার মানে রেসপন্স করছে, দাম কমা বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদাটা বেশি রেসপন্স করছে, দ্যাট ইজ চাহিদা স্থিতিস্থাপক হবে। আর যদি বিকল্প দ্রব্য না থাকে তাহলে কিন্তু স্থিতিস্থাপকতা কম হবে। 3 নম্বর, কোন একটা দ্রব্যের অনেক রকমের ব্যবহার, যেমন বিদ্যুৎ, আমরা আলো জ্বালাতে ব্যবহার করছি, পাখা চালাতে ব্যবহার করছি, ইন্ডাস্ট্রিতে ব্যবহার করছি, রান্নাঘরে ব্যবহার করছি। তাহলে তার যদি দামের কমা বাড়া একটু হয়, তাহলে কিন্তু চাহিদায় বেশি রেসপন্স হয়। এখন তো বিদ্যুতের প্রচুর ইউনিটের দাম বেড়ে গেছে বলে কিন্তু বিদ্যুৎ খরচের ক্ষেত্রে মানুষ খুব কসাস হয়ে গেছে, ঠিক আছে? তাহলে তার যদি দাম একটু কমা বাড়ায়, সঙ্গে সঙ্গে চাহিদায় তার রেসপন্স হয় বেশি। তার মানে কোন একটা দ্রব্য যত বেশি রকমের ব্যবহার করা যেতে পারে, মানে ব্যবহার করা যাবে, সে সমস্ত দ্রব্যের ক্ষেত্রে হবে স্থিতিস্থাপক, চাহিদা হবে স্থিতিস্থাপক যুক্ত, ঠিক আছে? বেশ, এরপরে কোন দ্রব্য যদি এমন হয় যে পরিপূরক দ্রব্য, যেমন পেট্রোল, মোটর গাড়ি, তাহলে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে দেখো পেট্রোলের দাম যদি বেশি পরিমাণে বাড়তে থাকে, তাহলে মোটর গাড়ির চাহিদা কিন্তু কমতে থাকবে। পেট্রোলের দাম যদি কমতে থাকে, তাহলে মানুষ তখন বেশি পরিমাণে মানে গাড়ি চড়তে ইচ্ছুক হবে, তার মানে গাড়ির চাহিদা বাড়বে। তাহলে এখানেও দেখো কিন্তু কোন একটা দামের কমা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু চাহিদা খুব বেশি রেসপন্স করছে, তাহলে সেটা হবে স্থিতিস্থাপক, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম, যে স্থিতিস্থাপকতা কি করে পরিমাপ করব, চাহিদা রেখায় স্থিতিস্থাপকগুলো কোন একটা মানে সরলরৈখিক চাহিদার ক্ষেত্রে স্থিতিস্থাপক কিভাবে পরিমাপ করব, বক্ররেখার ক্ষেত্রে স্থিতিস্থাপকতা কি করে পরিমাপ করব, আর চাপগত স্থিতিস্থাপকতা। সরলরৈখিক চাহিদার ক্ষেত্রে আর একটা জিনিস যেটা বলেছি ভালো করে খেয়াল করে, দুটো মানে স্পেশাল কেস দেখো। যদি এরকম হয় যে আমরা বলেছি যে মধ্যবিন্দুতে স্থিতিস্থাপকতার মান 1, মানে কোনো সরলরেখা যদি এইরকম হয়, মানে মধ্যবিন্দু থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি উঠে যায়, তাহলে তার প্রত্যেকটা বিন্দুতে স্থিতিস্থাপকতার মান হবে 1, ঠিক আছে? আর দুটো স্পেশাল কেস কি বলেছি না, যদি ভূমি অক্ষের প্যারালাল হয় তাহলে স্থিতিস্থাপকতা হবে ইনফিনিটি, আর যদি অনুভূমি অক্ষের প্যারালাল হয় তাহলে এই ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান হবে 0, ঠিক আছে? আর যেটা আমরা দেখলাম সেটা হলো স্থিতিস্থাপকতা নির্ধারণকারী বিষয়গুলো, ঠিক আছে? তাহলে আশা করছি আমরা স্থিতিস্থাপকতা সম্পর্কে আলোচনা যেটা হয়েছে সেটা বুঝতে পেরেছি। এরপর যেটা তোমাদের জানতে হবে সেটা হলো, এখান থেকে যদি অঙ্ক দেয়, তাহলে অঙ্কের ক্ষেত্রে একটা জিনিসই তোমরা মনে রাখবে, যে দামের পরিবর্তনের জন্য চাহিদার পরিবর্তন স্থিতিস্থাপকতা পরিমাপের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে যেটা পরিবর্তন আগে হচ্ছে, যেমন দামের পরিবর্তন আগে হচ্ছে বলে চাহিদার পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তাহলে দামের পরিবর্তন, উপরে চাহিদার পরিবর্তন, নিচে দামের পরিবর্তন, ঠিক আছে? তাহলে আমরা স্থিতিস্থাপকতার আলোচনা আজকে এখানে শেষ করছি। স্থিতিস্থাপকতাকে আগের দিন বলেছি যে তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকবে। তাহলে এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো সম্ভাব্য প্রশ্নগুলো,
তালিকা আমি দিয়ে দেবো, তোমরা এখান থেকে লিখে নেবে, ঠিক আছে? তাহলে স্থিতিস্থাপকতা সংক্রান্ত আলোচনা আজকে এখানে শেষ করছি।